নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন গোয়েন্দা রণজয় সিরিজের একটি দুর্দান্ত মার্ডার মিস্ট্রি, গরলের স্বাদ। মূল গল্প রচনা সুদীপ্তা ঘোষ, গল্প বিন্যাস রাজদীপ চক্রবর্তী, গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, রণজয়ের ভূমিকায় মৃন্ময় মান্না, রাতুলের ভূমিকায় রিতম, ওসির ভূমিকায় সুদীপ্ত সরকার, দিশার বাবার ভূমিকায় জয় ভট্টাচার্য, তৃণার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, সরলাদি ও রুনাদির ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন গরলের স্বাদ। সকাল 7:20। রাতুল বাইকটা নিয়ে তার গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের সামনে এসে থামল। কেয়ারটেকার রমেশ এসে গুড মর্নিং বলে গেটটা খুলে দিল। রাতুলও তাকে হেসে প্রত্যুত্তর দিয়ে বাইকটা নিয়ে গেল। সারা রাত নাইট শিফটে কাজ করে শরীরটা বড় ক্লান্ত লাগছে। ঘরে ঢুকে আগে স্নান করতে হবে। এই কমপ্লেক্সে মোট 8টা বিল্ডিং আছে। প্রমোটার বোধহয় রবি ঠাকুরের ভক্ত। গীতাঞ্জলি কমপ্লেক্সের প্রতিটা বিল্ডিং এর আবার আলাদা নাম আছে। যেমন রাতুলদেরটার নাম মাল্যদান। এরকম সবকটা আলাদা আলাদা নামকরণ। রাতুল বাইকটাকে নির্দিষ্ট জায়গায় রেখে লিফটে ঢুকে বোতাম টিপল। বারবার বেল বাজালো, দরজা খুলছে না দিশা। কি ব্যাপার হলো? মোবাইলটা বের করে ফোন করলো। সেটাও বেজে চলেছে, অথচ এমন তো হওয়ার কথা নয়। দিশা সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়ে, কারণ ওকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হয় অফিসের জন্য। রাতুলের জন্য সব গুছিয়ে নিজে খেয়ে তবে বেরোয়। তাছাড়া এই সময় তো কমলাদিরও এসে যাওয়ার কথা। রান্না ঠিকে কাজ সব সেরে যায় সে। রাতুল ভাবছে এবার কি করা উচিত। এমন সময় পাশের ফ্ল্যাটের অশোক দত্ত ফ্ল্যাটের দরজা খুলে যায়। কমলাদি বলে, আমি 7টা থেকে এসে কতবার বেল বাজালাম, বৌদি দরজা খোলেনি, তাই এই ফ্ল্যাটে ঢুকে পড়ি কাজ করার জন্য। কি হলো বলো তো বৌদির? রাতুল এবার রীতিমতন ভয় পেয়ে যায়। অলরেডি 7:40 বাজে। কিছু তো একটা হয়েছে, নইলে এমন হওয়ার তো কথা নয়। ভয়ার্থকলায় অশোক বাবুকে সেটা জানাতেই উনি পুলিশকে খবর দিতে বললেন। শুনে আরো ঘাবড়ে গেল রাতুল। অশোকবাবু তাকে তার ফ্ল্যাটে এসে বসতে বললেন। রাতুলের শরীরটাও আর দিচ্ছে না। সে ঘরে ঢুকে বসে পড়ে। ফ্ল্যাটের অন্য বাসিন্দারাও চলে এসছে। তার মধ্যে রঞ্জনদা পুলিশে ফোন করে খবর দিয়ে দিয়েছে। রাতুল মাথা নিচু করে বসে আছে। অশোকবাবু স্ত্রী তাকে চা দিল। তাও খেতে ইচ্ছে করছে না, তবুও খেয়ে নিল। কি যে হলো দিশার তা কে জানে। আচ্ছা, শরীর খারাপ হয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? কাল রাতে তো শরীর ঠিকই ছিল, শোয়ার আগেও কথা বলেছে। পুলিশ চলে এসছে। সবার কাছ থেকে বর্ণনা শুনে দরজা ভাঙতে শুরু করলো। শব্দটা যেন আর নিতে পারছে না রাতুল। মনে হচ্ছে তার আর দিশার সাজানো সংসারটা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। দু হাতে কান চেপে বসে আছে সে। হঠাৎ পুলিশের ডাকে সে ছুটে গেল ঘরে। এক ছুটে নিজের ফ্ল্যাটের ভাঙা দরজার সামনে এসে দাঁড়ালো সে। তারপর ভেতরে ঢুকে পাগলের মতো খুঁজতে লাগলো দিশাকে। ড্রয়িং রুম পেরিয়ে দুটো শোয়ার ঘর ছেড়ে ডাইনিং স্পেসে দেখা গেল দিশা উপুর হয়ে পড়ে আছে, ঠিক বেসিনের নিচে। রাতুল চিৎকার করতে লাগলো দিশা বলে, কিন্তু কে সাড়া দেবে? হুমড়ি খেয়ে আঁকড়ে ধরল দিশাকে। ওসি দীপক রায় বললেন, আপনি একটু সরে যান রাতুল, আমাদের দেখতে দিন। তারপর দিশাকে দেখেই বললেন, এ তো মারা গেছে আগেই, বডি শক্ত হয়ে গেছে। শুনেই রাতুল পাগলের মতন চিৎকার করতে শুরু করলো। সবাই মিলে ওকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরালো। ওসি সব দেখে শুনে বললেন,
গতকাল রাতে খেতে বসে কোনো কারণে খাবারে বিষক্রিয়া হয়ে যায়, তাই উঠে গিয়ে বেসিনে বমি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, বেসিনের নিচেই পড়ে যায়। রাতুল আর দিশার ফোন থেকে ওদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। দিশার মৃত্যু শুধু রাতুল কেন, কেউই মেনে নিতে পারছে না। হাসি খুশি স্বভাবের মেয়েটা এইভাবে মারা গেল। কমলাদি তো সমানে কেঁদে চলেছে। দিশার বডি নিয়ে যেতে বলল দীপক পোস্টমর্টমের জন্য। তাছাড়া টেবিলে প্লেটের উপর রাখা যে খাবারটুকু ছিল সেটাও নিতে হলো টেস্ট করবার জন্য। ওসি এবার বসলেন রাতুলের সামনে। মনে মনে ভাবলেন ছেলেটা খুব ভেঙে পড়েছে, আর সেটাই স্বাভাবিক। আচ্ছা রাতুল, আপনার কাল নাইট শিফট ছিল, এটা কি বরাবর করেন? রাতুল তার চোখ দুটো মুছে বলল, না, তবে মাঝে মধ্যেই আমাদের নাইট শিফট করতে হয় সবাইকেই। তা আপনাদের কতদিন বিয়ে হয়েছে? এই তো 4 বছর হবে। প্রেমের বিয়ে নিশ্চয়ই। রাতুল মাথা নাড়ে। দিশা কোথায় চাকরি করতেন? রাতুল অফিসের নাম বলতে দীপক বলল, আই সি। আপনাদের নিজস্ব বাড়ি কোথায়? দিশার বাড়ি বেহালা আর আমার বারাসাতে। এই ফ্ল্যাটটা কবে কিনেছেন? ওটা দিশার বাবা আমাদের গিফট দিয়েছেন এই বছর 2 আগে। কার নামে আছে ফ্ল্যাট? নিশ্চয়ই দিশার নামে। রাতুল আবার মাথা নাড়ে। দীপক বলে, আমরা আসছি, আপনি কিন্তু শহর ছেড়ে কোথাও যাবেন না, দরকার হলেই আসবো আমরা। রাতুল দীপকের হাত দুটো ধরে বলে, স্যার স্যার আমার স্ত্রীর এই অবস্থা হলো যার জন্য তাকে আপনারা ছাড়বেন না প্লিজ। আরে আগে পোস্টমর্টম রিপোর্ট তো আসুক, তবে তো বুঝবো ঠিক কি হয়েছে দিশার। ওসি এবার জানতে চাইলেন, রাতের খাবারটা কি ঘরে বানানো হয় নাকি কেনা? যেহেতু দুজনেই ঠিক মতো বাড়ি থাকি না, সেজন্য একটা দোকান থেকে রোজ রাতে কেনা হয় রাতের খাবার। কাল রাতে দিশা বলেছিল ও রুমালি রুটি আর চিকেন কষা খাবে। দীপক আরো কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় অতি বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকলেন এক ভদ্রলোক ও তার স্ত্রী। বোঝাই গেল এরা দিশার বাবা মা। গেটের সামনে দিশার বডিটা দেখে ওর মা আর নিজেকে সামলাতে পারলেন না। ঘরে ঢুকে দিশার একটা ফটো আঁকড়ে ধরে কাঁদতে শুরু করলেন। ওসি দিশার বাবাকে ডেকে জানতে চাইলেন, আপনার জামাই কেমন মানুষ? দিশার বাবা অসীম বাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ভালো ছেলে এই রাতুল। আপনার মেয়ের কোনো কমপ্লেন ছিল কি রাতুলকে নিয়ে? কোনোদিন তো শুনিনি রাতুলের বিরুদ্ধে কিছু বলতে। আর দিশা এমনিতে খুব চাপা স্বভাবের ছিল। আর আপনাদের সাথে রাতুলের কেমন সম্পর্ক ছিল? একটাই তো মেয়ে আপনাদের। এমনিতে ভালোই ব্যবহার করতো রাতুল। আগে মাঝে মধ্যে যেত বেহালায়, তবে ইদানিং কাজের চাপে খুব একটা যেত না। দিশা একাই থাকতো। আচ্ছা অফিসার, মেয়েটা কিভাবে মারা গেল বলুন তো? যতদূর সম্ভব খাবারে বিষক্রিয়া থেকেই হয়েছে, তবে পোস্টমর্টমের রিপোর্ট না এলে বলা যাবে না। আচ্ছা, আজ আমি আসি, দরকার হলে আবার আসবো। ওসি বেরিয়ে যেতে উপস্থিত লোকজন যে যার মতো আলোচনা শুরু করে দিল। শুধু রাতুল আর দিশার বাবা চুপ করে বসে আছে। আজ অফিসে আসতে একটু লেট হয়ে গেল তৃণার। সব সেরে টেবিলে বসতেই পাশের টেবিলে রুনাদি এগিয়ে এসে বলল, কিরে খবর শুনেছিস? কিরে খবরটা শুনেছিস? কিসের খবরের কথা বলছো? রুনা একটু গম্ভীর মুখে বলল, কাল রাতে দিশা মারা গেছে। মুহূর্তে সবকিছু যেন টলে গেল তৃণার সামনে। কি এসব কি বলছো তুমি? ঘর ঘুরিয়ে দিশার টেবিলের দিকে তাকিয়ে দেখলো ওটা ফাঁকাই রয়েছে। ঠিকই বলছি রে, দিশাদের গীতাঞ্জলি কমপ্লেক্সের উল্টো দিকে সমরদা থাকেন, উনি অফিসে এসে সব বললেন। তৃণা টেবিলে মাথা দিয়ে বসলো। মাথার ভেতরটা কিরম যেন একটা করছে। কাল রাতেও তো অফিস থেকে দুজনে বেরিয়ে হাঁটতে হাঁটতে রতিনদার চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলো, কত গল্প করলো। আর আজ সে নেই। তৃণা ফুঁপিয়ে কেঁদে উঠল। রুনাদি তার পিঠে হাত রেখে বলল, কাঁদিস না তৃণা। রুনাদির হাতের স্পর্শে তৃণা আরো ভেঙে পড়ল। সবাই এসে ভিড় করেছে।
রুনাদি ওকে অনেক বুঝিয়ে আজ বাড়ি পাঠিয়ে দিল। ক্যাবে যেতে যেতে তৃণা ভাবছিল দিশার কথা। 6 বছরের বন্ধুত্ব ওদের। প্রায় একই সময় দুজনে অফিসে ঢুকেছিল। সারা অফিস জানে দিশা আর তৃণা হরিহর আত্মা। ওর বিয়েতে তৃণাই ছিল সবকিছু। দিশার বাপের বাড়িতেও তার অবারিত দ্বার ছিল। ইস, একমাত্র মেয়েকে হারিয়ে ওর বাবা মায়ের কি অবস্থা হয়েছে। আচ্ছা, দিশার মৃত্যুর জন্য কে দায়ী? ওর বর তো তখন বাড়িতেই ছিল না। তাছাড়া রাতুল ছেলেটা খারাপ নয় মোটেও। আর ওই দোকানটা থেকেই তো ওরা সবসময় খাবার কিনে খায়। বাসি পচা খাবার তো ওরা দেয় না। তবে কি হলো দিশার, আর কেন এরকম হলো? পোস্টমর্টম রিপোর্ট না এলে সব ধোঁয়াশা। তবে ইদানিং দিশা বড্ড চুপচাপ আর আনমনা থাকতো। জানতে চাইলে হেসে মাথা নাড়ত। মেয়েটা বড্ড চাপা স্বভাবের ছিল তো। আবার তৃণার 2 চোখ দিয়ে জলের ধারা নামে। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় দিশার পেটে শুধু বিষ নয়, 2 মাসের বাচ্চার ভ্রূণ ছিল, যার খবর কেউ জানত না। তবে প্লেটে খাবারের অবশিষ্ট থেকে কোনো বিষ পাওয়া যায়নি। পুলিশ এবার ধন্দে পড়ে যায়। প্লেটে বিষ অথচ খাবারে বিষ নেই, এটা কিরকম হলো? তবে কি দিশা এটা খাওয়ার আগে অন্য কিছু খেয়েছিল? তার উত্তর কে দেবে? কাগজে খবরটা পড়েই তৃণা বেহালায় দিশার বাপের বাড়িতে গিয়ে হাজির হলো। তৃণাকে দেখে ওর বাবা মা আর নিজেদের সামলাতে পারলো না। 3 জন মিলে একসাথে জড়িয়ে কেঁদে ফেললো। আচ্ছা কাকু, তোমার মনে হয় না এবার একজন গোয়েন্দার সাথে যোগাযোগ করা দরকার? তৃণার কথা শুনে অবাক হলো দিশার বাবা। গোয়েন্দা কেন রে মা? এবার তো বোঝাই যাচ্ছে পুলিশ হাল ছেড়ে দেবে। কেউ তো মাথা ঘামাবে কেসটা নিয়ে। সোজা সাপটা ব্যাপার হলে চিন্তা ছিল না, কিন্তু এটা তো তা নয়। দিশা যে মা হতে চলেছে সেটা কেউ জানতো না, কিন্তু কেন? আর আর খাবারে বিষ নেই অথচ পেটে বিষ আছে, এটাই বা কিরকম কথা? সবাই চুপ করে আছে। তৃণা আবার বলে, আমি কিন্তু ছাড়বো না। একজন গোয়েন্দার সাথে যোগাযোগ করব। সে নিশ্চয়ই বার করতে পারবে আসল রহস্যটা। বেশ, তাই কর তুই, আমরা তোর সাথে আছি। একমাত্র সন্তান হারানোর যে কি জ্বালা, সে শুধু আমরাই বুঝতে পারছি রে। তৃণা দিশার বাবাকে নিয়ে রণজয় অফিসে এসে উপস্থিত হয়েছে। দূর থেকে দেখলো রণজয় এক মনে কি যেন দেখছে। তাদের উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো আর অবাক হয়ে বলল, আরে তৃণা দিদি যে, কি খবর? এতদিন বাদে রণদাকে মনে পড়লো? তৃণা কপট রাগে চেয়ার টেনে বসতে বসতে বলল, নিজে খুব মনে রেখেছো তাই না? রণজয় সামন্ত একজন নাম করা গোয়েন্দা। সম্পর্কে তৃণা জ্যাঠতুতু দাদার বিশেষ বন্ধু। যাকে পরিচয় করে দি কাকুর সাথে। ইনি দিশার বাবা। কেসটার কথা তুমি কাগজে পড়েছো নিশ্চয়ই। রণজয় একটু ভেবে নিয়ে বলল, দিশা মানে সেই কেসটা যেটায় পুলিশ এখনো দিশাহীন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সেই জন্যই তোমার কাছে ছুটে আসা। তৃণা গড় গড় করে সব বলে যায় দিশার কথা। রণজয় মন দিয়ে শুনে বলে, তোরা কি ওর হাজবেন্ডকে সন্দেহ করছিস? এবার কথা বললেন দিশার বাবা। আমরা এমনিতে ওকে সন্দেহ করছি না। দিশাকে মারার তো কোনো কারণ নেই ওর কাছে। তবে কিছুই বলা যায় না। কে যে কখন কি করে বসে তা ঈশ্বরও বুঝতে পারেন না। ওটা কোন থানার আন্ডারে? দিশা সেটা জানাতে রণজয় বলল, ঠিক আছে, আমি কাল একবার ওদের ফ্ল্যাটে যাব, তবে ওসিকে সাথে নিয়েই যাব আমি। আমরা কি থাকবো এই সময়? অসুবিধা নেই কোনো, থাকতে পারিস তোরা। পরদিন রণজয় ওসি দীপক রায়ের সাথে পৌঁছে গেল দিশাদের ফ্ল্যাটে। রাতুল বাড়িতেই ছিল। দীপক রণজয়কে নিজের বন্ধু বলে পরিচয় করালো। রাতুলের সাথে কথা বলছিল সবাই, আর রণজয়ের সন্ধানী চোখ চারদিক দেখছিল। রণজয় ওদের শোবার ঘরে ঢুকলো। সেখানে সমস্ত ড্রয়ার থেকে কাগজপত্র বের করে দেখতে লাগলো। হঠাৎ হাতে এলো একটা ছোট্ট ডায়েরি। সেটা পকেটস্থ করলো। তারপর রাতুলের সামনে বসে জানতে চাইলো যে ওদের দুজনের সম্পর্ক ঠিক কেমন ছিল, বা ঝগড়াঝাটি অশান্তি সব হতো কিনা। রাতুল মাথা নেড়ে বলল, একেবারেই না,
দিশা খুব শান্ত আর ঠান্ডা স্বভাবের ছিল। আর আপনি? রণজয়ের আচমকা প্রশ্নে একটু ঘাবড়ে গিয়ে রাতুল উত্তর দিল, আমিও বেশি চেঁচামেচি ঝগড়া পছন্দ করি না। আচ্ছা, একটা কথা, বিয়ে 4 বছরের মাথায় বাচ্চা হবে, অথচ সেটা দিশা কাউকে বলেনি, কিন্তু কেন? এটা তো খুব আনন্দের বিষয়, তাই না? রাতুল বিষণ্ণ সুরে বলল, আমি তার কারণটা জানি না, হয়তো ভেবেছিল পরে বলবে। ও তোর বাবা মা বন্ধু কাউকে কিছু বলেনি, এটা এটা খুব অদ্ভুত নয়? রাতুল এবার চুপ করে থাকলো। রণজয় আবার প্রশ্ন ছুড়ল, আচ্ছা, দিশা কি কোনো ওষুধ খেত? মানে যে কোনো রকমের ওষুধ, রাতে খাওয়ার আগে খেতে হয়, এমন কোনো ওষুধ? না তো, এমন কোনো ওষুধ খেত বলে আমার জানা নেই। আপনি পুলিশ না গোয়েন্দা, এত প্রশ্ন করছেন কেন? রণজয় নয়, উত্তর দিল দীপক রায়। কেন উত্তর দিতে আপনার কি খুব অসুবিধা হচ্ছে? স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, তার জন্য স্বামীকে জেরা করবে না তো কাকে করবে বলুন তো? রাতুল চুপ করে থাকলো। রণজয় বলল, ঠিক আছে, আজ আসি, দরকার হলে আবার আসবো। ওরা 4 জনে একসাথেই বের হলো। গাড়িতে যেতে যেতে তৃণা বলল, রণদা, তুমি কি সন্দেহজনক কিছু পেলে ওখানে? না রে, সেরম তো কিছু নয়, তবে একটা ডায়েরি পেয়েছি, দেখা যাক কিছু পাই নাকি তার মধ্যে। কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রাত 12টা বাজে। রণজয় দিশার ডায়েরি নিয়ে মগ্ন হয়ে আছে। মেয়েটা এই ডায়েরিতে তার সব কথা লিখে গেছে। তাতে বোঝা যায় কতখানি চাপ আর মানসিক কষ্টের মধ্যে ছিল। ডায়েরি শেষ করে একটা সিগারেট ধরিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেল রণজয়। পরদিন সকালে কনিষ্ককে ফোন করে বলল, শোন, তোর উপর একটা কাজের ভার দিলাম, মন দিয়ে শুনে রাখ কি করতে হবে তোকে, আর সবটাই কিন্তু সাবধানে করবি। ওরা বেরিয়ে যেতে রাতুল একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। উফ, মাথাটা যেন ধরে গেল। একা রামে রক্ষা নেই, তাই সুগ্রীব দোসর। পুলিশ শুধু হয়রান করছে তা নয়, আবার তার সাথে একজন টিকটিকি এসে গেছে। দিশা মারা গেছে কিভাবে সেটা রাতুল জানে না, কিন্তু তার জীবনটাকে হয়রান করে ছাড়ছে এরা। তার নাওয়া খাওয়া হারাম হয়ে যাচ্ছে। সবাই তাকে ভাবছে যে সেই অপরাধী। আরে ভাই, সে কেন মারতে যাবে দিশাকে? দিশাকে মেরে তার লাভটা কি? লোকে তো খুন করে লাভ লোকসান ভেবেই, তার এখানে লাভটা কি? সে এখানে একাই আছে। বারাসাত থেকে বাবা মা এসে থাকতে চেয়েছিল, কিন্তু রাতুল বলেছে তার কোনো অসুবিধা হবে না। ফোনটা বেজে যাচ্ছে। ঘরে এসে ফোনটা হাতে তুলে যার নাম্বার দেখল রাতুল, তাতে খুশিতে মুখটা ভরে উঠল। তৃণা আজ কদিন বাদে অফিসে গেল। দিশাকে ছাড়াই সে এবার অফিস করবে। কাজের মধ্যে ডুবে গেল আজ তৃণা দিশার কথা বলতে। রণজয় ভেবে যাচ্ছে সেই থেকে, শুধু ভেবেই যাচ্ছে। এই ডায়েরিটা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে ঠিকই, কিন্তু অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আর দিশার মৃত্যুটা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। রাতের ডিনারের আগে কি খেয়েছিল মেয়েটা, সেটাই তো জানা গেল না। সেটা না জানতে পারলে এই কেসের কোনো সমাধান হওয়ার চান্স নেই। তৃণার ফোন এলো, একই প্রশ্ন। কোনো সূত্র পাওয়া গেল নাকি? না রে, এখনো হাত রাখছি, দেখা যাক কি হয়। হয়তো রাতুল কিছু কিনে রেখেছিল দিশার জন্য, আর সেটা খেয়েই মারা গেছে মেয়েটা। সেটা কি রণদা? যে কোনো কিছু হতে পারে, বিস্কিট, চকলেট, এরকম অনেক কিছু, কিন্তু সেটা জানার তো উপায় নেই। দিশা ছাড়া আর কে জানবে বল? তৃণার ফোন রেখে স্নানে যায় রণজয়। ফিরে এসে ওসি দীপক রায়কে ফোন করলো সে। ঠিক হলো বিকেলের দিকে একবার ওই আবাসনে হানা দেবে ওরা। দরজায় বেল বাজছে। দরজা খুলে দেখে কনিষ্ক দাঁড়িয়ে। কিরে, কাজ কিছু হলো? কনিষ্ক এক গাল হেসে বলল, খুব হলো, দাঁড়াও তোমায় সব বলছি। বিকেলে বেল বাজাতে দরজা খুলে তাদের দেখে বেশ বিরক্তই হলো রাতুল।
অবশ্য বাড়িতে পুলিশ এলে কে কবে খুশি হয়। আপনারা আবার কি দরকারে? সে তো দরকার না থাকলে আবার আসবো কারণ বলুন। দীপক রায় হেসে বললেন। রণজয় ইতিমধ্যে সব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। রাতুল একটু বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার বলুন তো, দুদিন পর এসে এসে সব ঘাঁটাঘাঁটি করে যান। আরে রাখছেন কেন? একা থাকেন, একটু দেখাশোনা করতে হবে না? দিশার হঠাৎ মৃত্যু আপনাকে দিশাহীন করে দিয়েছে, বোঝাই যায়। রাতুল কিছু একটা বলতে যাচ্ছিল, সেই সময় ঘর থেকে রণজয় বেরিয়ে এসে বলল, এবার যাওয়া যাক। পেলে কিছু? রণজয় উত্তর না দিয়ে হাসল। এবার এক জায়গায় যেতে হবে। কোথায়? তুমি থানায় চলে যাও, আমি একটু ঘুরে আসছি। দুজনে বের হয়ে গেল। জিপে উঠতে গিয়ে নজর পড়ল দিশার ফ্ল্যাটের জানলায়। সেখানে দাঁড়িয়ে রাতুল, কানে ফোন। দীপক রায় এবার জানতে চাইল, তাহলে আসল কাজে কবে নামছেন? যুদ্ধে নামার আগে অস্ত্র শস্ত্র জোগাড় করে নি, তবে তো। আর 2 দিন সময় নেব, তারপর সব জানতে পারবে সবাই। রাতুল যে খুনি সেটা নো ডাউট, তবে আসল কথা হলো খুনটা করলো কিভাবে? আমার কাজ হবে সেটা জানানো। আজ চলি, যথাসময় দেখা হচ্ছে। 3 দিন পর তৃণা ফোন পেল রণজয়ের কাছ থেকে। আগামী রবিবার সবাই যেন দিশার ফ্ল্যাটে ঠিক 6:30 উপস্থিত থাকে। তৃণা আনন্দে কেঁদে ফেলল। ধুস পাগলি, কাঁদছিস কেন? তুমি জানো না দিশা কতখানি ছিল আমার জীবনে। ওর মৃত্যু যে আমি মেনে নিতে পারিনি আজও। তাই খুনি ধরা পড়বে সেটা ভাবতেই চোখে জল চলে এলো আমার। হ্যালো, ওসি দীপক রায় বলছি। পরশু রবিবার সন্ধে 6:30 আপনার ফ্ল্যাটে যাব, আশা করি থাকবেন। জরুরি দরকার আছে। এই আপনাদের জরুরি দরকার কবে শেষ হবে একটু বলবেন প্লিজ? আজ কটা দিন ধরে আমার চিনা হারাম হয়ে যাচ্ছে, জাস্ট আর পাচ্ছি না আমি। এটাই শেষ, আর আপনাকে বিরক্ত করব না। তাহলে ওই কথাই রইল, রবিবার 6:30। দীপক ফোনটা রাখতেই রাতুলের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। কি বলল লোকটা? ওরা কি তবে সব জেনে গেল? নির্দিষ্ট দিনে দিশাদের ফ্ল্যাটে সবাই পৌঁছে গেল। রণজয়ের দেখা নেই। আধ ঘন্টা বাদে এসে সবার কাছে ক্ষমা চেয়ে প্রথমেই তাকালো রাতুলের দিকে। দেখলো এক মনে মোবাইল টিপে চলেছে। একটা মেয়ে ভালোবেসে যখন কাউকে নিয়ে সংসার পাতে, সে তার সবটুকু সেখানে উজাড় করে দেয়। তার বিশ্বাস, তার ভালোবাসা, আরো অনেক কিছু। সে মেয়েটা যখন টের পায় তার ভালোবাসার দাম মানুষটা দিচ্ছে না, তখন তার মনের অবস্থা কি হতে পারে? দিশার ক্ষেত্রেও তাই হয়েছিল। বিয়ের 2 বছর ভালোই কেটেছিল। তারপর দিশার মনে হলো তার ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে। স্বভাবতই সে রাতুলের সঙ্গে এটা নিয়ে বিস্তর ঝামেলা করলো, কিন্তু রাতুল অন্য কোনো সম্পর্কের কথা স্বীকারই করল না। এদিকে রাতুলের অফিস কলিগ সৃজার বারবার ফোন আসা, মেসেজ আসা লক্ষ্য করছিল দিশা সবই। সেই নিয়ে লাগাতার প্রশ্ন করলেও রাতুল সেই একইভাবে সবকিছু অস্বীকার করে যাচ্ছিল। আরে বাবা, আমি সৃজার সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি। ও শুধু আমার একজন ভালো বন্ধু। আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে কি ভালো বন্ধু হতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেটা দিশা বিশ্বাস করেনি। উল্টে সন্দেহ বেড়েছে প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে বেড়েছে রাতুলের প্রতি অপরিসীম ঘৃণা। আর সেই ঘৃণার কারণেই সে এমন একটা স্টেপ নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। তার মানে দিশা আত্মহত্যা করেছে? চেঁচিয়ে উঠলেন দিশার বাবা। না, আত্মহত্যা সে করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যাই করা হয়েছে। তবে আমি যে স্টেপের কথা বলছি সেটা আত্মহত্যা নয়। তাহলে কি সেটা? ইংরেজিতে যাকে বলে টিট ফর ট্যাট, দিশা সেই রাস্তায় নিল। সে ভাবল রাতুল যদি পরকীয়া করতে পারে তাহলে সে কেন নয়। আর এই কাজে সে ব্যবহার করলো এমন একজনকে যাকে কেউ বিশেষ সন্দেহ করবে না। হ্যাঁ, কিন্তু কাকে? সে বাইরেই আছে। কনিষ্ক, নিয়ে আয় তাকে। রণজয়ের ডাকে কনিষ্ক একজনকে ধরে নিয়ে এলো।
তাকে দেখে চমকে উঠল তৃণা। এ কি, এ তো অজয় স্যার, আমাদের অফিসের ম্যানেজার। ঠিক, রোজ এর সাথে দেখা হচ্ছে। কাজের অছেলায় একটু ছলা কলায় তাকে বাগে আনতে বেশি বেগ পেতে হয়নি দিশার। সবার চোখের সামনেই ওনার কেবিনে ওরা দেখা করত, প্রেমালাপ করত, আর বাকিরা ভাবতো কাজ নিয়ে কথা হচ্ছে। এক্স্যাক্টলি, একটা বিশেষ প্রজেক্ট এসেছিল বিদেশ থেকে, যেটার দায়িত্ব ছিল দিশার, আর সেই নিয়ে ঘন্টার পর ঘন্টা অজয় স্যারের সাথে ওর মিটিং চলত। ও মাই গড, আমরা কিছুই বুঝিনি। আমি তোদের অফিসে গিয়ে খোঁজ নিতেই জানতে পারি এই প্রজেক্টের ব্যাপারে, কিন্তু হেড অফিসে খোঁজ নিয়ে জানতে পারি এমন কোনো প্রজেক্ট আসেইনি কোনোদিন। তখন থেকেই সন্দেহটা শুরু হয়। আর তারপর সেদিন দিশার বেডরুম ভালো করে সার্চ করে হাতে এলো মন্দারমনির একটা হোটেলের বিল। সেই হোটেলে অজয় আর দিশার ছবি দেখাতে তারা কনফার্ম করে যে এরা স্বামী স্ত্রীর পরিচয় সেখানে ছিলেন আজ থেকে 3 মাস আগের একটা উইকেন্ডে। এদিকে আমাকে বলেছিল যে বাপের বাড়ি যাচ্ছি, কি না কি জরুরি কাজ আছে। আমিও ভেবেছিলাম ঘরে আসুক ওখান থেকে, তাহলে হয়তো মাথার পোকাটা সরবে, কিন্তু বুঝিনি তলে তলে এইসব চলছে। সে যাই হোক, সব ভালোই চলছিল, কিন্তু গন্ডগোলটা বাঁধল এর মাস 2 পর। দিশা জানতে পারলো যে সে প্রেগনেন্ট, আর এও বুঝতে পারে যে সেই বাচ্চাটা অবশ্যই অজয়। এবার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাতুল। তারপর এক ছুটে গিয়ে অজয়ের কলার চেপে ধরে বলল, স্কাউন্ডারেল, তার মানে এই খবরটা জানতে পেরে তুই দিশাকে খুন করেছিস, যাতে এই ঝামেলায় না জড়িয়ে পড়িস। কনস্টেবল, একে হাত করা পরিয়ে গাড়িতে তোলো, বললেন ওসি দীপক রায়। অজয় হাঁসফাঁস করতে করতে কোনো মতে বলল, আপনারা ভুল করছেন, আমি 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 কিছু করিনি, আরে আমি তো জানতামই না যে দিশা প্রেগনেন্ট। ওসি চেঁচিয়ে বললেন, ফের মিথ্যা কথা, আর একটা মিথ্যা বললে এখানেই তোর এনকাউন্টার করে দেবো হতভাগা। রণজয় এগিয়ে এসে অজয়কে রাতুলের হাত থেকে ছাড়িয়ে হেসে বলল, আহা, এত উত্তেজনা কেন? আর একটু সবুর করলেই তো মেয়ে অফলে। আর খুনটা তো আপনিও করতে পারেন রাতুল বাবু। স্ত্রী অন্য লোকের সাথে পরকিয়া করে প্রেগনেন্ট হয়েছে জানলে যে কোনো পুরুষেরই তো রাগ হওয়াটাই স্বাভাবিক, কি তাই না? এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল রাতুলের মুখ। কোনো মতে বলল, কি বলছেন রণজয় বাবু? আমি খুন করিনি দিশাকে, আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আর বিশ্বাস করুন আমি জানতামই না যে ও প্রেগনেন্ট। বোঝো, ইনিও জানতেন না যে দিশা প্রেগনেন্ট। তাহলে জানতোটা কে? জানতো সে যে খুনটা করেছে, ঠান্ডা মাথায় যে প্ল্যান করে মেরে ফেলেছে দিশাকে। কিন্তু কে সে? বলছি, সব বলছি। দিশা যখন জানতে পারলো যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন ও মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গেল। হয়তো সহজ উপায় ছিল আইদার অজয়কে সব বলা, আর নয়তো অ্যাবর্শন করানো। কিন্তু দিশা ছিল খুব চাপা আর কোমল স্বভাবের মেয়ে। একে তো রাতুলকে ঠকানো গ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর তার সাথে একটা প্রাণকে শেষ করতেও তার মনে সায় দিচ্ছিল না। এদিকে অজয়কে জানালে ব্যাপারটা জানাজানি হবে, তাই সেটা করা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছিল না। ঝোঁকের বসে একটা মারাত্মক ভুল কাজ সে করে ফেলেছে। সেটা বুঝতে পেরে একমাত্র একজনই ছিল যার কাছে দিশা যেতে পারত, আর তার কাছেই সে গেল। বলে তৃণার দিকে তাকিয়ে হাসল রণজয়। তৃণার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল। তবে কি তাকে সন্দেহ করছে রণজয়? কিন্তু ওদিকে রণজয় বলে চলল, এসব ক্ষেত্রে যে কোনো মেয়ের সব থেকে ভরসার জায়গা হলো তার বাবা মা, আর এক্ষেত্রে মায়ের থেকেও বেশি ভরসা করেছিল বাবার ওপরে। তাকে গিয়ে অকপটে সব কথা বলে দিশা, কারণ বাবার বুদ্ধি বিবেচনার প্রতি মেয়ের অগাধ আস্থা। দিশার বাবা চুপচাপ সব শুনছিলেন। এবার উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠলেন, কি হাবিজাবি কথা বলছেন আপনি? আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আর আপনি এত কথা জানতেন কি করে? আমার মরা মেয়ে কি স্বপ্নে এসে সব আপনাকে বলে গেল? তুমি কি এগুলো দিশার ডায়েরি থেকে জানতে পেরেছ? না রে, ডায়েরিতে এসব লিখে রাখলে তো কেস সলভ হয়ে যাবে। ও শুধু নিজের যন্ত্রণার কথাই লিখেছে ডায়েরিতে, কিন্তু তারপর তো আর কিছুই লেখেনি, সব পাতা খালি।
তবে বাবার প্রতি অগাধ বিশ্বাস আর বাবার বুদ্ধি বিবেচনার প্রতি ভরসার কথা বেশ কটা জায়গায় লিখে রেখে গেছে। আর তাই থেকে আপনি বুঝে গেলেন যে দিশা এসে আমাকে সব বলেছে। বলিহারি মশাই। রণজয় শুধু অনুমানের ওপর কোনো সিদ্ধান্ত নেয় না অসীমবাবু। আপনার আলমারিতে দিশার মেডিকেল রিপোর্ট কিভাবে এলো একটু বলবেন? এক মুহূর্তে রক্ত শূন্য হয়ে গেল দিশার বাবার মুখ। আমতা আমতা করে বললেন, আপনি মানে ওগুলো কি মনে হতে সেদিন আপনার বাড়ি গিয়েছিলাম, আপনি তখন ছিলেন না। আপনার স্ত্রীকে চা বানাতে বলে সবকিছু ভালো করে খুঁজি, কারণ সব জানার পর আমার মনে হয়েছিল যে দিশা হয়তো আপনাকে জানাতে পারে ঘটনাটা। ভালো করে খুঁজতেই এগুলো পেয়ে গেলাম। বুঝলাম আমার সন্দেহটাই ঠিক, আপনারা জানতেন। এরপর আপনার ব্যাপারে খোঁজ নিলাম, জানলাম আপনার পরিবার অতি রক্ষণশীল মানসিকতায় বিশ্বাসী। কাজেই মেয়ের এমন পদস্খলন আপনি মানতে পারেননি, আর তারপরেই তাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন, কি তাই তো? অসীমবাবু থপ করে সোফায় বসে পড়লেন, মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি বলেছি দিশাকে। খবরটা শুনে পায়ের নিচের মাটি সরে গেছিল। যে মেয়েকে নিজের শিক্ষায় শিক্ষিত করেছি, সে এমন একটা কাজ করলো কিভাবে? আর সেটাই সে আমাকে বলার সাহস জোগাড় করে ফেললো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিল। মুখে দেখাই যে আমি খুব খুশি হয়েছি। তারপর ভেতরে গিয়ে ওর জন্য দুটো মিষ্টি নিয়ে আসি। আপনি যখন আমার সম্বন্ধে খোঁজ নিয়েছেন, তখন জানেনই আমি আসলে ফার্মাসিস্ট। নানা ড্রাগ আমার বাড়িতে মজুদ থাকে সবসময়। হ্যাঁ জানি। তার মানে আপনি মিষ্টি দুটোয় এমন কোনো বিষাক্ত ড্রাগ মিশিয়ে দিয়েছিলেন যার কাজ শুরু হবে ঘন্টা কয়েক পর থেকে, আর তারপর দিশাকে আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বেচারি জানতেও পারেনি যে বাবা এত ভরসা করত, সে নিজের হাতে তার হাতে তুলে দিয়েছে মৃত্যুর পরোয়ানা। এরপর দিশার মৃত্যু হলো নিজের বাড়িতে। আপনি তখন নিজের বাড়িতে বসে আছেন, কে আপনাকে সন্দেহ করবে? কেনই বা করবে? দিশা যে সেদিন আপনার কাছে গেছিল তাও তো কেউ জানতো না। আপনার স্ত্রীও সেদিন বাড়ি ছিলেন না। কাজেই সবকিছুই খুব ভালোভাবেই সাজাতে পেরেছিলেন। অসীমবাবু মাথা নিচু করেই রইলেন, শুধু চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দিশার মা অঝোর ধারায় কেঁদে চলেছে। তৃণা ওনাকে সান্ত্বনা দিতে উঠে গেল। রণজয় এগিয়ে গিয়ে রাতুলের কাঁধে হাত রেখে বলল, তুমি সত্যি দিশাকে খুব ভালোবাসতে, তাই দিশার মৃত্যুর পর যখন জানতে পারলে যে ও প্রেগনেন্ট, তখন তুমি বুঝেই গেছিলে যে এই সন্তান তোমার নয়। কিন্তু সেই কথা তাও তুমি কাউকে বলনি। বললে হয়তো আমাদের কাজটা একটু সহজই হতো। যাই হোক, ভালো থেকো, চলি। অতি অসীমবাবুকে নিয়ে চলে গেল। রণজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মিথ্যে সন্দেহ আর মিথ্যে গোঁড়ামি দুটো পরিবারকে শেষ করে দিল। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন গরলের স্বাদ। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, রিতম, আয়ুষী, জয়, সুদীপ্ত, মৌসুমী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।